আমরা আজকে যে বাজেট দেখে থাকি তার শুরু হয় পৃথিবীর অন্যতম পুরনো ডেমোক্রেসি গ্রেট ব্রিটেনে। 1733 সালের 14 মার্চ ব্রিটেনের পার্লামেন্টে জাতীয় বাজেট ও রাজস্ব নীতি উত্থাপনে শব্দটি প্রথম ব্যবহার করা হয়। স্যার রবার্ট ওয়ালপোল এই বাজেট ঘোষণা করেন। ভারতবর্ষে বাজেটের সূচনা হয় ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে। 1857 সালে সারা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়লে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা চলে যায় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ভারত শাসন আইন। রানীর হয়ে ভারতের শাসনভার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ভাইসরয়কে। ভাইসরয়কে পরামর্শ দেওয়ার জন্য তৈরি হয় ইন্ডিয়ান কাউন্সিল। তার অর্থ সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করতেন জেমস উইলসন। 1860 সালের 7 এপ্রিল কলকাতায় ভারতে ব্রিটিশ সরকারের প্রথম বাজেট বক্তৃতা দেন এবং 1860 এবং 1861 অর্থ বছরের বাজেট পেশ করেন। বাজেট শব্দটি আসে পুরনো ফরাসি শব্দ বুজেট বা বগেট থেকে, যার অর্থ হলো থলে বা ব্যাগ। অতীতে থলেতে ভরে দেশের আয় ব্যয়ের হিসাব আইনসভা বা সংসদে আনা হতো বলে একে বাজেট বলে আখ্যায়িত করা হয়। বাজেটকে সহজে বলা যায় এটি হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। সরকারকে দেশ চালাতে হয়, সরকারের হয়ে যারা কাজ করেন তাদের বেতন দিতে হয়, আবার নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট বানানো সহ নানা ধরনের উদ্যোগ নিতে হয়। সুতরাং একটি নির্দিষ্ট অর্থ বছরে কোথায় কত ব্যয় হবে সেই পরিকল্পনার নামই বাজেট। ব্যক্তির সাথে রাষ্ট্রের বাজেটের একটি মৌলিক পার্থক্য আছে। ব্যক্তি আগে আয় কত হবে সেটি ঠিক করেন, তারপর ব্যয়ের খাতগুলো নির্ধারণ করেন। অন্যদিকে রাষ্ট্র করে ঠিক উল্টোটা। রাষ্ট্র আগে ব্যয়ের খাতগুলো নির্ধারণ করে, এরপর ঠিক করে কোথা থেকে অর্থ আসবে, অর্থাৎ খরচ কত হতে পারে সে অনুপাতে আয়ের টার্গেট নেয় রাষ্ট্র। পক্ষান্তরে ব্যক্তি আগে আয় করেন, তারপর বুঝে শুনে ব্যয় করেন। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না হলে রাষ্ট্র দেশ বিদেশ থেকে অর্থ ধার করতে পারে। ব্যক্তিও করতে পারে, তবে এর সীমা সামান্যই, কারণ ধার করলে পরিশোধ করতে হয়, রাষ্ট্রকেও পরিশোধ করতে হয়। তবে এজন্য রাষ্ট্র সাধারণত দেউলিয়া হয় না, ধার বছরের পর বছর টেনে নিয়ে যেতে পারে। রাষ্ট্র এই সুযোগটি নিজেই তৈরি করে দেয়, যদিও এর ফলে ক্রমাগত দায় বাড়তে থাকে। আয় ও ব্যয়ের দিক থেকে বাজেট তিন ধরনের। ভারসাম্যপূর্ণ বাজেট। ভারসাম্যপূর্ণ বাজেট হলো সরকারের মোট আয় ও মোট ব্যয় যদি সমান হয় সেটি হলো ভারসাম্যপূর্ণ বাজেট। অনেকে এটাকে সুষম বাজেটও বলে থাকে, অর্থাৎ সরকারের মোট ব্যয় পরিকল্পনার সমানই হচ্ছে সম্ভাব্য আয়। উদ্বৃত্ত বাজেট। বাজেটে যদি ব্যয়ের তুলনায় আয় বেশি হয়, অর্থাৎ রাজস্ব আয় যদি সরকারের ব্যয়ের তুলনায় বেশি হয়, সেটি হলো উদ্বৃত্ত বাজেট। সাধারণত উন্নত দেশগুলোতে উদ্বৃত্ত বাজেট অথবা ভারসাম্যপূর্ণ বাজেট করা হয়, যদিও এটা খুব সামান্যই। ঘাটতি বাজেট। পৃথিবীতে সবচেয়ে বেশি যে বাজেট দেখা যায় সেটি ঘাটতি বাজেট। বিশেষত অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ঘাটতি বাজেট বেশি পেশ করা হয়। ঘাটতি বাজেট হলো যে বাজেটে সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি, সেটাই হলো ঘাটতি বাজেট। এখন প্রশ্ন হচ্ছে কোন বাজেটটি ভালো? সাধারণত উন্নত দেশগুলো ভারসাম্য বাজেট করে থাকে, কারণ উন্নত দেশে অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ড মোটামুটি সমাপ্ত ও স্থির। উন্নত বা ধনী দেশগুলো বিজনেস সাইকেল বা বাণিজ্য চক্র মেনে ভারসাম্য বাজেট করে, অর্থাৎ অর্থনীতির ওঠানামার সঙ্গে সমন্বয় করে একটি নির্দিষ্ট অর্থবছরে বাজেট তৈরি করা হয়। কিছু কিছু দেশে আইন করে ভারসাম্য বাজেট প্রণয়ন করা হয়, যেমন সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া এবং আমেরিকার কিছু অঙ্গরাজ্যে আইন আছে যেখানে ভারসাম্য বাজেট করতে হবে। একটা সময় ছিল যখন ঘাটতি বাজেটকে ক্ষতিকর সরকারের দুর্বলতা ভাবা হতো, কিন্তু এখন সময় পাল্টেছে। এখন অর্থনীতিবিদরা মনে করেন বাংলাদেশের মতো দরিদ্র দেশে কিছুটা ঘাটতি থাকা ভালো, কারণ এতে অব্যবহৃত সম্পদের ব্যবহার বাড়ে, ঘাটতি পূরণের চাপ থাকে, তাতে অর্থনীতিতে একটা উদ্দীপনা সৃষ্টি হয়। অবশ্য ঘাটতি বেশি থাকাটা আবার ভালো নয়। সাধারণত মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির 5% পর্যন্ত ঘাটতিকে মেনে নেওয়া হয় এবং আন্তর্জাতিক অর্থ তহবিল এটাকে স্বাস্থ্যকর ঘাটতি বলে থাকেন। বাজেট ঘাটতি পূরণ করা হয় কিভাবে? বাজেট ঘাটতি দুভাবে পূরণ করা হয়, বৈদেশিক উৎস এবং অভ্যন্তরীণ উৎস। বৈদেশিক উৎস মূলত বৈদেশিক ঋণ,
বিভিন্ন সরকার ও দাতা সংস্থা সহজ শর্তে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ঋণ দেয়। বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে ঘাটতি পূরণ করতে পারলে অর্থনীতির জন্য বেশি ভালো, কারণ বৈদেশিক উৎসের সুদের হার কম এবং পরিশোধ করার জন্য অনেক সময় পাওয়া যায়। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হয়, বৈদেশিক ঋণের সাথে অনেক শর্ত জুড়ে দেওয়া হয়, যে শর্তগুলো একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। অভ্যন্তরীণ উৎস: সরকার দুভাবে দেশের ভেতর থেকে ঋণ নেয়, যেমন ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংক বহির্ভূত ব্যবস্থা। ব্যাংক বহির্ভূত ব্যবস্থা হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি, এভাবে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেয় সরকার। অভ্যন্তরীণ উৎস থেকে বেশি ঋণ নেওয়ার দুটি বিপদ আছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের জন্য অর্থ থাকবে কম, ফলে বিনিয়োগ কমে যায়। অর্থনীতিতে যাকে বলে ক্রাউডিং আউট ইফেক্ট, অর্থাৎ বেসরকারি বিনিয়োগ ঝাঁক বেঁধে অর্থনীতি থেকে বের হয়ে যায়। আর সঞ্চয়পত্র থেকে বেশি ঋণ নিলে সুদ দিতে হয়, এতে সুদ পরিশোধে সরকারকে বেশি পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হয়, এতে পরের অর্থ বছরের বাজেট বেড়ে যায়। সরকার বেশি পরিমাণ ঋণ নিলে মূল্যস্ফীতিও বাড়তে পারে। রাজস্ব ব্যয়: রাজস্ব ব্যয় হচ্ছে সরকার পরিচালনার খরচ। রাজস্ব ব্যয়কে অনুন্নয়ন বাজেটও বলা হয়। অনুন্নয়ন ব্যয় মোটা দাগে তিনটি: দেশ রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসন চালানোর খরচ। বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র নয়, তারপরও বাজেটে একটি মানবিক চেহারা দেওয়ার চেষ্টা থাকে। এজন্য নানা ধরনের সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আবার কৃষি ও জ্বালানি খাতে সরকার ভর্তুকি দেয়, এর বাইরে আছে সুদ পরিশোধ। তবে সরকারের সবচেয়ে বড় খরচের খাত হচ্ছে বেতন ভাতা। রাজস্ব আয়: রাষ্ট্রে কতগুলো আয়ের উৎস আছে, এগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: প্রত্যক্ষ কর, পরোক্ষ কর এবং কর বহির্ভূত আয়। প্রত্যক্ষ করের মধ্যে আছে ব্যক্তি শ্রেণীর আয়কর, ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উপর কর, দান কর, উত্তরাধিকার কর, যানবাহন কর, মাদক শুল্ক, ভূমি রাজস্ব ইত্যাদি। আর পরোক্ষ কর হচ্ছে আমদানি কর, আবগারি শুল্ক, ভ্যাট বা মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ইত্যাদি। কর ছাড়াও আরও আয় আছে, যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লাভ, সুদ, সাধারণ প্রশাসন থেকে আয়, ডাক, তার, টেলিফোন থেকে আয়, পরিবহন আয়, জরিমানা ও দণ্ড থেকে আয়, ভাড়া, ইজারা, টোল ও লেভি থেকে আয় ইত্যাদি। জিডিপির সাথে বাজেটের সম্পর্ক: জিডিপি প্রবৃদ্ধির হার নির্ভর করে সরকারের বাজেটের উপর। দেশ পরিচালনার যত ধরনের ব্যয় আছে তা পূরণ করে আয়ের বাকি অর্থ দিয়ে সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে। এই জন্য যে বরাদ্দ রাখা অর্থই হলো উন্নয়ন বাজেট। এই অর্থ দিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়। রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ থেকে শুরু করে গ্রামীণ উন্নয়ন, বিদ্যুৎ কেন্দ্র তৈরি, স্কুল, কলেজ ও হাসপাতাল তৈরি সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে সরকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচি নামে একটি প্রকল্প খাত রয়েছে। এই খাতে সাধারণত উন্নয়ন বাজেটে খরচ দেখানো হয়। উন্নয়ন বাজেট যত বেশি হবে, জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ার সম্ভাবনা তত বেশি হবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বাজেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বাজেট সম্পর্কে আপনার আরও প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করুন এবং আমরা পরবর্তী ভিডিওতে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।